গুরুত্বপূর্ণ ওষুধ আর্সেনিক। এদের মধ্যে মরে যাওয়ার ভয়ে এরা একা থাকতে পারে না, এরা পাশে কাউকে রাখবে। কারণ একটাই, যদি মরে যায় তাহলে আমার কী হবে, আমার দেখবে কে, কেউ তো খবর পাবে না। এই জন্য মৃত্যু ভয় তাদের মধ্যে এরকম যে মরার ভয়ে সে একা থাকতে চায় না, সাথে একজনকে রাখতে চায়। কাছে কেউ না থাকলে তার জন্য সময় কাটে না। রোগ আরোগ্য হওয়ার ব্যাপারে তার মধ্যে একটা হতাশা কাজ করে, নিরাশা কাজ করে, না আমার রোগ বোধহয় সারবে না, আমি আর বোধহয় ভালো হইলাম না। তো এরা খুব সাবধানী, অপরিচ্ছন্ন খাবার খাবে না, রাস্তাঘাটের কোথাও কিছু খাবে না, নোংরা কোনো খাবার খাবে না। অন্যের জন্য এদের মধ্যে ভীষণ ভীষণ উদ্বেগ, বিশেষ করে তার কাছের লোকজনের ব্যাপারে খুব টেনশন, উদ্বেগ, যে যদি ওর এই হয়ে যায়, অজু সেই হয়ে যায়। আপনজনের ব্যাপারে, অসুস্থতার ব্যাপারে তার ভীষণ উদ্বেগ কাজ করে। এদের মধ্যে ভয় কাজ করে, রোগের তরুণ অবস্থায় এরা ভীষণ ভয় পায়, কিন্তু রোগ যখন পুরাতন হয়ে যায় তখন আর ভয় থাকে না। আর্সেনিকের মানুষেরা একা থাকতে ভয় পায়, এটি আর্জেন্টিকামের মধ্যে আছে। এদের মধ্যে ক্যান্সারের ভয় আছে, যেটি কার্সিনোসিনেও আছে, ক্যান্সারের ভয়, অন্ধকারে ভয়, মৃত্যুর ভয়, মানসিক যন্ত্রণাদায়ক ভয়। এরা ভয়ে অস্থির। এদের মধ্যে ভয় সহ টেনশন, টেনশনটা ভীতিকর টেনশন। এরা পৃথিবীকে খুব হুমকিপূর্ণ মনে করে, তাই এরা খুব সচেতন থাকে। এদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা কাজ করে। এরা হিংস্র জীবজন্তু দেখে কল্পনায়, ভ্রান্ত। আবার এরা কোনো কারণে যদি সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তখন এইভাবে হাত দিয়ে পোকামাকড় ধরে, আর এভাবে কিচ্ছু নাই, কিন্তু ওই নিজের অজান্তে পোকামাকড় হাত দিয়ে ধরছে আর এভাবে ছিটাচ্ছে, মনে হচ্ছে সত্যি যেন কিছু ধরছে, পোকামাকড় ধরছে আর ছিটাচ্ছে। এদের মধ্যে কিছু প্রচন্ড লক্ষণ, মানে কিছু লক্ষণের প্রচন্ডতা আছে, মারাত্মক কিছু লক্ষণ আছে, যেটা বলছিলাম ভীষণ আর কি। নিজেকে আঘাত করে মহিলারা, নিজের চুল টেনে ছিঁড়ে, নখ কামড়ায়, মনে হয় যেন কাউকে খুন করবে, এরকম। এটি ভীষণ ভাবে এইটি তাদের মধ্যে লক্ষ্য করা যায়। পরের দোষ ধরার তাদের একটা ভীষণ বদ স্বভাব, কারো কোনো কাজ তাদের পছন্দ হয় না। এরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব খুঁতখুঁতে, খুব ফিটফাট, সাজানো গোছানো রাখতে চায়। বাড়ি ঘর, অফিস আদালত, তার চেম্বার, সবকিছু সাজানো গোছানো, ফিটফাট। অগোছালো নোংরা দেখতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো যদি না থাকে তাহলে খুব অস্বস্তি বোধ করে, খুব বিরক্ত হয়। নিজেকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে। তার পোশাক দেখলে বোঝা যায় এটি আর্সেনিকের রোগী। তারা ওভার স্মার্ট থাকে। সকালবেলা যেটি আয়রন করে গায়ে দিয়ে বাইরে হয়েছে, বিকেলবেলাটা ফেলে দেবে, আর একটা বাইর করবে, এমনি কৃপণ, কিন্তু পোশাক আশাক আর নিজের ব্যাপারে খুব ফিটফাট, ওভার স্মার্ট। গ্লাস বাটি ঝকঝকে তকতকে করে ধুয়ে খাবে, বিছনা একবারে ওকে করে রাখবে। আর্সেনিকের একটা রোগী চিত্র আপনাদের আমি বলবো। রোগী চিত্রটা হচ্ছে এরকম, যে ডাক্তার রাধারমন বিশ্বাস একবার একটি ক্রনিক ডিসেন্ট্রির রোগী দেখছিলেন। তো এই রোগীটি আরো অনেক ডাক্তার দেখেছে, কিন্তু সারে না। তো রাধারমন বিশ্বাস রোগীটাকে দেখছে, রোগীর রেজাল্ট আসে না, দেখে রোগীকে জবাব দেওয়ার জন্য রোগীর বাড়ি গেছে যে আমার দ্বারা হচ্ছে না, তোমরা ডাক্তার বদলাও। তো রোগীর খাটের কাছে গিয়ে বসার পরে দেখে কি, রোগী হঠাৎ করে রাগ হয়ে গেল। এই অলের ছবিটা বাঁকা আছে কেন, সোজা কর। এই বিছানার চাদরটা এইদিকে একটু বেশি ঝুলে আছে, এদিকে কম আছে, ঠিক কর। মানে এইরকম কথা সে বলছে। তখন রাধারমন ভাবছে, তোমাকে তো জবাব দিতে এসেছিলাম, তোমার চিকিৎসা আমার দ্বারা হবে না, কিন্তু তোমার তো ওষুধ আমি পেয়ে গেছি। তখন রাধারমনের মনে পড়ে গেছে, অনেক লক্ষণ নিয়েছিলাম, এই লক্ষণ তো আমি নিইনি। ও যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ওভার স্মার্ট, এত ফিটফাট, মানে ওয়ালের ছবিটা একটু বাঁকা হয়ে আছে, তো ওয়ালের ছবিটা বাঁকা কেন, ওটা সোজা কর। চাদরের এইদিকে একটু ঝুলে আছে, এইদিকে একটু কম ঝুলে আছে, এইদিকে একটু বেশি ঝুলে আছে, ঠিক কর। তার মানে এই যে ফিটফাট, ওভার স্মার্ট, এই লক্ষণটা রাধারমণের মনে এসে গেল। রোগীকে আর্সেনিক দিয়ে আসলেন। রোগী কয়েকদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ। তার মানে কখনো যদি কোনো রোগীর মধ্যে দেখেন যে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওভার স্মার্ট, একটু এলোমেলো নোংরা কিচ্ছু পছন্দ করে না, একবারে সাজানো গোছানো টিপটপ এরকম থাকে, এই লক্ষণটি যদি পান তাহলে আপনার আর্সেনিককে মনে রাখবেন। আরো টিপটপ আলা ওষুধ আছে, কি কি আছে আমি সেটি পরে বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুঁতখুঁতে স্বভাবের আরো যে কয়টা ওষুধ আছে, তার মধ্যে সিপিএ একটি,
নাক্সভোম একটি, গ্রাফাইটিস একটি, অ্যানাকার্ডিয়াম কার্সিনোসিন ইত্যাদি ইত্যাদি। এরা সবাই খুব ফিটফাট থাকতে চায়, ওভার স্মার্ট থাকতে চায়, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের আবার মানসিক লক্ষণে কিছু তফাৎ আছে। এখন আমরা আসি যে তাহলে আমরা কি পেলাম? সবচেয়ে আর্সেনিকের মধ্যে যেটি, এরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, ওভার স্মার্ট এবং পোশাক আশাক এমন টিপটপ থাকে, দেখলে বোঝা যায় যে হ্যাঁ আর্সেনিক বাবু। রোগ লক্ষণের মধ্যে আমরা কি পাই? এদের মল খুব দুর্গন্ধ এবং যা খায় তা যেন হজম হয় না, গোটা গোটা নেমে যায় পায়খানার সাথে, হজম হতে চায় না। এটি হচ্ছে ফার্স্ট গ্রেডের লক্ষণ। তাহলে দুর্গন্ধ মল আর মলের মধ্যে গোটা গোটা যা খায় তাই নেমে যায় আস্ত, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। এদের মল পিচ্ছিল এবং পায়খানায় গিয়ে খালি কুঠন দেয় কিন্তু মল বের হয় না, নিষ্ফল চেষ্টা, এটি হচ্ছে সেকেন্ড গ্রেডের লক্ষণ। যখন রোগে আক্রান্ত হয় তখন হঠাৎ তার রোগটা দ্রুত গতিতে বাড়তে থাকে। রোগে আক্রান্ত হলো তো এরপরে অল্প সময়ের মধ্যে তার রোগ খুব বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যে তার ছটপটানি, অস্থিরতা, মৃত্যু ভয়, দুর্বলতা একবারে তাকে গ্রাস করে ফেলে। খুব দ্রুত গতিতে সে দুর্বল হয়ে পড়ে, এটি মাথায় রাখবেন। আর্সেনিকের রোগীরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। এবং পুরাতন রোগীতে কিন্তু ছটপটানি থাকে না। যেমন তরুণ রোগে মৃত্যু ভয় থাকে, পুরাতন ভয় থাকে, পুরাতন রোগে থাকে না। রোগের পুরাতন অবস্থায়, রোগের তরুণ অবস্থায় মৃত্যু ভয় থাকে, রোগের পুরাতন অবস্থায় থাকে না। অনুরূপভাবে রোগের তরুণ অবস্থায় এদের ছটপটানি থাকে, কিন্তু রোগের পুরাতন অবস্থায় এদের ছটপটানি থাকে না। কারণ হচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ে, যে কারণে তখন আর তারা ছটপট করতে পারে না। এদের স্পর্শ করলে, এদের নাকে কোনো গন্ধ লাগলে অথবা একটু শব্দ, এই সবের ব্যাপারে সে খুব অনুভূতি প্রবণ, খুব বিরক্ত হয়। এদের কোনো জায়গায় ব্যথা হলে মনে হয় যেন ছুরি দিয়ে জবাই করছে, যেটি তার কাছে ভীষণ অসহ্যকর মনে হয়। যে কারণে অনেক সময় বলে হাতে ব্যথা করছে, এরে একখান ছুরি ধরে আমি হাত কেটে ফেলে দেবো। ঠ্যাঙে ব্যথা করছে, ব্যথা এত ব্যথা, কয় ছুরি লিয়ে আমার ঠ্যাংটা কেটে ফেলে দে, আমার আর সহ্য হচ্ছে না। মানে ব্যথায় এত তারা কাতর হয় যে ব্যথার কারণে তার ওই ব্যথার স্থানটা সে ছুরিতে কেটে ফেলতে চায়, সহ্য হয় না। অসহ্য ব্যথা, ভীষণ কষ্টকর ব্যথা। এদের খুব দুর্বলতা দেখা দেয়, এত দুর্বলতা দেখা যায় চোখ মুখ দেখলেই বোঝা যায় এই মানুষটি ভীষণ দুর্বলতায় ভুগছে, স্পষ্ট বোঝা যায়। রোগের প্রথম থেকেই এরা খুব দুর্বল হয়ে পড়ে। শরীরের চেয়ে মন বেশি অস্থির। শারীরিক মানসিক দুটি অস্থিরতা থাকে, তবে শরীরের চেয়ে মন বেশি অস্থির। আর এখন এটা সম্ভবত শরীরে বল বেশি, তো শক্তি বেশি, যে কারণে এদের শরীর এবং মন দুটোই অস্থির হলেও শারীরিক অস্থিরতা বোঝায় বেশি, আর আর্সেনিকের মানসিক অস্থিরতা বেশি। এর রোগী 2-3 দিন পর পরই এদের রোগ বাড়ে। রোগীরা অনেক সময় এসে বলবে, ডাক্তার সাহেব আমার 2 দিন পর পর অথবা 3 দিন পর পর রোগ বৃদ্ধি হয়, এটি একটি বিশেষ লক্ষণ। আর্সেনিকের রোগীদের যখন রোগের তরুণ অবস্থায় এরা খেতে পারে না, খাবারের গন্ধ লাগে, গন্ধ সহ্য করতে পারে না। ঠান্ডা বাতাস এদের সহ্য হয় না, তবে মাথা ব্যথার ক্ষেত্রে ঠান্ডা পানি কিংবা ঠান্ডা বাতাস দিলে ভালো লাগে। আর্সেনিকের যে কোনো রোগ গরমে উপশম, যে কোনো রোগ গরমে আরাম, কিন্তু শুধু মাথা ব্যথা ঠান্ডা বাতাস বা ঠান্ডা পানিতে আরাম, এটি মাথায় রাখবেন। আর্সেনিকের গরমে উপশম, কিন্তু মাথা ব্যথা বাদে। মাথা ব্যথা শুধুমাত্র ঠান্ডায় বা ঠান্ডা পানিতে, ঠান্ডা বাতাসে বা ঠান্ডা পানিতে উপশম, এটি মাথায় রাখবেন আপনারা। এই খোলা বাতাস এদের ভালো লাগে। এরা যখন খুব দুর্বল হয়ে পড়ে তখন হাত পা পর্যন্ত নড়াতে পারে না, এত দুর্বল হয়ে যায়। শ্বাসকষ্টে শরীর এরা আবৃত করে রাখে, কিন্তু শ্বাসকষ্টের সময় শরীর ঢেকে রাখে, কিন্তু মুক্ত বা খোলা বাতাসের জন্য এরা জানলা বা দরজার কাছে বসে থাকে, তাতে তার শ্বাসকষ্টটা একটু ভালো লাগে। আবদ্ধ বাতাস তার ভালো লাগে না, আবদ্ধ ঘর ভালো লাগে না। যদিও ঠান্ডা বাতাস শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু তার খোলা বাতাসটা শ্বাসকষ্টের জন্য ভালো লাগে, যে কারণে জানলা বা দরজার কাছে এরা বসে থাকে। শ্বাসকষ্ট হলে এরা শুতে পারে না, মাথায় রাখবেন। শ্বাসকষ্টের জন্য আর্সেনিক একটি বড় ওষুধ, কিন্তু শ্বাসকষ্ট হলে এরা শুতে পারে না, উঠে বসে থাকে, সামনের দিকে ঝুঁকে বসে থাকে। এবং উঠে না বসলে শ্বাস নিতে পারে না, উঠে বসলে তবে শ্বাস নিতে পারে। রোগী শুধুমাত্র সোরা দোষ যদি থাকে
রোগীতে যদি সোরা দোষ থাকে শ্বাসকষ্টের রোগীতে, তাহলে আর্সেনিক তাকে সম্পূর্ণ আরোগ্য করতে পারবে। আমরা অনেক সময় বলি আর্সেনিক দিয়ে তো আমার শ্বাসকষ্টের রোগী সারলো না, কিন্তু বইতে লেখা আছে লক্ষণ তো মিলে গেছে। হ্যাঁ, লক্ষণ মিলে যাবে যদি রোগীতে সোরা দোষের প্রাধান্য থাকে সম্পূর্ণ, আর্সেনিক রোগীটাকে সম্পূর্ণ সুস্থ করবে। কিন্তু যদি রোগীতে সাইকোসিস দোষের প্রাধান্য থাকে অথবা সাইকোসিস দোষে দুষ্ট হয়, সেই ক্ষেত্রে আর্সেনিক রোগীকে স্থায়ীভাবে সুস্থ করতে পারবে না। কারণ আর্সেনিক সাইকোসিসের এই ক্ষেত্রে ভাষা ভাষা কাজ করে, ডিপে গভীরে গিয়ে কাজ করে না। মাথায় রাখবেন বন্ধুরা, যদি রোগী শ্বাসকষ্টের রোগী সম্পূর্ণ সোরাদোষের দুষ্ট, সোরাদোষের প্রাধান্য, সেই ক্ষেত্রে আর্সেনিক শ্বাসকষ্ট স্থায়ীভাবে ভালো করতে পারে। কিন্তু যদি সাইকোসিসের প্রাধান্য থাকে, সাইকোসিস দোষে দুষ্ট হয়, সেই ক্ষেত্রে আর্সেনিক সাময়িক আরাম দিবে, স্থায়ী আরাম দিতে পারবে না, স্থায়ীভাবে রেজাল্ট আসবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে অন্য কয়েকটা ওষুধের সহযোগিতা নিতে হবে। কি নিতে হবে সেটি আমি পরে বলছি। সেক্ষেত্রে স্থায়ী সমাধান যদি দিতে চান, আর্সেনিক দিবেন, সাময়িক উপশম হবে, রোগ আবার ফিরে আসবে। যে কারণে আপনাকে করতে হবে কি, নেট্রামসাল, থুজা কিংবা অ্যাসিড নাইট্রিক, যেটির সাথে রোগীর বেশি মিলে সেই রকম একটা ওষুধ আপনি দিবেন, রোগী স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। তাহলে সাইকোসিস দোষে দুষ্ট রোগীতে শ্বাসকষ্টতে আপনি আর্সেনিক দিলেন, সাময়িক উপশম হয়ে গেলে আপনি নেট্রামসাল, থুজা বা অ্যাসিড নাইট্রিক নির্বাচন করবেন, যেটি বেশি মিলে, অথবা ডাইরেক্ট আপনি এই তিনটে যে কোনো একটা নির্বাচন করতে পারেন যেটির সাথে মিলে। নিউমোনিয়ার ক্ষেত্রে ফুসফুসে ক্ষত বা পচনের কারণে কফের সাথে পচা দুর্গন্ধযুক্ত পদার্থ বের হয়, কখনো কখনো রক্ত মিশ্রিত কফও বের হয়। আর্সেনিকের বাকি লক্ষণ যদি মিল থাকে তাহলে নিউমোনিয়া এটি বড় ওষুধ। তাহলে নিউমোনিয়াতে কি পেলাম, ফুসফুসে ক্ষত হয় বা পচন ধরে, যে কারণে ফুসফুস থেকে যে কফটা আসে সেটি কি গন্ধযুক্ত কিংবা কখনো রক্ত মিশ্রিত হতে পারে। আর্সেনিকের নাকের সর্দির কারণে অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট দেখা দেয়। অনেক সময় রুগীরা এসে বলবে, ডাক্তার সাহেব আমার তরল সর্দি ছিল, নাক বন্ধ হয়ে যায়, এখন আমার শ্বাসকষ্টের মতো দেখা দিয়েছে। রুগী আর্সেনিকের মানসিক লক্ষণ, কাতরতা সব মিলাবেন। যদি আর্সেনিকের হয় আর্সেনিক দিবেন, তাই তার শ্বাসকষ্ট দূর হয়ে গেছে, নাক দিয়ে সর্দি হচ্ছে, সর্দি ক্লিয়ার হয়ে গেলে সে কি হবে, সুস্থ হয়ে যাবে। এখন আসি বন্ধুরা, আর্সেনিকের রুগী চেনার সহজ কতগুলো সুবিধা আছে। যেমন তার পোশাক আশাক দেখে বুঝবেন, চেম্বারে এসে বসবে দেখবেন ওভার স্মার্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার চেয়ারে এসে বসতে চাইবে না, চেয়ারটা একটু ভালো করে মুছবে, তারপরে বসবে। নোংরা ময়লার ব্যাপারে খুব সাবধান, খুব সচেতন। যেমন বললাম যে রাস্তাঘাটের খাবার খাবেন, আপনার বাড়ি গেলে আপনি খেতে দিলে, না না আমি এটা খাই না, আমি ওটা খাই না, আমি একটু মেনে বেছে খাই, কেন না পেট খারাপ করবে, অসুস্থ হয়ে যাবো। মানে এটা খুব সাবধানী মানুষ। কিরূপন ছোট্ট একটা গল্প বলি। আর্সেনিকের রুগী এসছে, তাকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি একটু হিসেবি মানুষ কি না, মানে কায়দা কলা সে স্বীকার করছে না। তা আমি বললাম যে ভাই আপনার একটু ঠিকানা লেখেন। ও বলছে ভিজিটিং কার্ড আছে না, ভিজিটিং কার্ড আমার দরকার নাই, আপনি আমার খাতায় লিখে রাখেন, ভিজিটিং কার্ড হারিয়ে যাবে। সে যখন ঠিকানা লিখছে, অল্প জায়গার মধ্যে সে তার ঠিকানা লিখে ফেলেছে। মানে এত ছোট ছোট করে লিখছে যে অল্প জায়গায় তার পুরা ঠিকানা লেখা হয়ে গেছে। এই একটা লক্ষণ দেখে আমি বুঝছি যে এই বেটা হচ্ছে আর্সেনিকের। কেন জানেন, এরা এত কৃপণ, খাতা খরচ করতে চাইবে না, অল্প জায়গায় পরীক্ষার খাতাও তারা, যদিও খাতা স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেয়, কিন্তু এরা আপনি 20 পৃষ্ঠা লিখবেন, ও 20 পৃষ্ঠার লেখা লিখবে 5 পৃষ্ঠায়। এরা এত হিসাবি, অল্প জায়গায় অনেক বেশি লিখবে, ছোট 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 করে বিন্নি ধানের খয়ের মতো করে লিখবে। যখনই দেখবেন কোনো মানুষ খুব ছোট ছোট অক্ষরে অল্প জায়গায় অনেক লেখা লিখছে, মাথায় রাখবেন খালি এই মানুষটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর্সেনিক। আর্সেনিকের মানুষেরা এরকম কৃপণ যে খাতাও খরচ করতে চায় না। এটা ভালো তথ্য দিলাম, তরুণ বন্ধুরা মাথায় রাখবেন। ফিজিক্যাল জেনারেল লক্ষণের মধ্যে কি কি আমরা পাবো দেখি। জ্বালা এবং দুর্গন্ধ, এদের যে স্থানটা আক্রান্ত, মনে করেন এখানে একটা কার্বাঙ্কাল, এখানে ফোড়া হয়েছে, ভীষণ জ্বালা করবে, এখানে ঘা হয়েছে, ভীষণ জ্বালা করবে। এক কথায় তার আক্রান্ত স্থানটা ভীষণ জ্বালা করবে, এবং তার শরীর থেকে যা তরল পদার্থ বের হয়, সর্দি হোক, কফ হোক, ঋতুস্রাব হোক, সাদা স্রাব হোক, পায়খানা হোক, কফ হোক, ঘাম হোক, সব ভীষণ দুর্গন্ধ। তাহলে ভীষণ জ্বালা, ভীষণ দুর্গন্ধ। আর শরীরের সর্বত্রই জ্বালা, বিশেষত আক্রান্ত স্থানে জ্বালা, এটা তো বললাম। এদের শ্বাস প্রশ্বাসেও দুর্গন্ধ।
যেখানে দুর্গন্ধ নাই, একজন মনীষী বলছে সেখানে আর্সেনিক হতে পারে না। আর্সেনিক মানেই বুঝতে হবে তার দুর্গন্ধ আছে, তার সবকিছুতে দুর্গন্ধ। ওকে, এর জ্বালা আগুনের মতো জ্বালা। কেমন জ্বালা? আগুনের মতো জ্বালা। ক্যাপসিকামের জ্বালা কেমন? মরিচের মতো জ্বালা। এগুলো মাথায় রাখতে হবে স্যার। অ্যাপিসমেলের জ্বালা কেমন? ওই যে মৌমাছির থেকে তৈরি, মৌমাছিতে হুল ফুটালে যেরকম জ্বালা, এরকম অ্যাপিসের জ্বালা হুল ফুটানোর মতো জ্বালা। আর ক্যাপসিকামের জ্বালা মরিচের মতো না, যে মরিচটা তৈরি। আর এইটির জ্বালা কিসের জ্বালা? এর জ্বালা হচ্ছে আগুনের মতো জ্বালা। তাহলে আমরা আসি যে এর সকল স্রাব যেখানে লাগে সেখানে ঘা সৃষ্টি করে। সাদা স্রাব মেয়েদের যায়, জরায়ুতে ঘা সৃষ্টি করে। এর ঘা থেকে যে রসটা একটু কোথাও লাগবে, মনে করেন যে সেখানে ঘা সৃষ্টি করবে। অর্থাৎ এর যে কোনো স্রাবে ঘা সৃষ্টি করে, আর যে জায়গায় লাগে সেই জায়গায় চচ্চড়া হয়ে লেগে যায়। মাথা বাদে সমস্ত শরীর তারা ঢেকে রাখতে চায়, কারণ গরমে আরাম। কিন্তু মাথাটা খোলা বাতাস, মুক্ত বাতাসে রাখতে চায়, কারণ মাথা ঢেকে রাখলে তার কষ্ট বাড়ে। এদের নখ হচ্ছে ঢেউ খেলানো। আর এরা শয় কিভাবে জানেন? কুকুর যেভাবে কুণ্ডলি পাকিয়ে শয় বাঁকা হয়ে, এরকম কুকুরের মতো কুকুর কুণ্ডলি হয়ে শয়। কুকুর যেমন আঁকা বাঁকা হয়ে হাত পা পেঁচিয়ে শুয়ে থাকে, গোল হয়ে এরকম হয়ে শুয়ে থাকে, এটাকে বলা হয় কুকুর কুণ্ডলি শোয়া। আর এরা চিত হয়ে শুইতে পছন্দ করে, যদিও কোনো কোনো ক্ষেত্রে চিত হয়ে শুলে তার রোগ বাড়ে, সেটি আলোচনায় আসতেছি। এদের প্রবল পিপাসা, ভীষণ পিপাসা, কিন্তু পানি একসাথে বেশি বেশি সাধারণত খেতে চায় না, অল্প অল্প পরিমাণে পান করে। ঘন ঘন খাবে, একটু পর পরই পানি খাবে, একটু পর পরই এই পানি দাও, এই পানি দাও। এই জন্য বাড়ির লোকজন বিরক্ত হয়ে যায়, বারবার পানি চাই, স্যার পানি বেশি খাইস না। মানে এরা খালি মুখে গ্লাসটা ধরবে, অল্প এক চুমুক পানি নেয়, খালি ঠোঁটটা ভিজাবে, জিহ্বাটা ভিজাবে, বেশি খাবে না। এটি হচ্ছে 3rd গ্রেডের লক্ষণ। কিন্তু যদি এদের জ্বালাকর পিপাসা হয় তীব্র, এটি হচ্ছে 2nd গ্রেডের। আর যদি ঘন ঘন বেশি করে পানি পান করে, তাহলে এটি 1st গ্রেডের লক্ষণ। আর্সেনিকের পিপাসা 3 ধরনের। এক হচ্ছে খুব পিপাসা, ঘন ঘন সামান্য পানি পান করবে, খালি ঠোঁটটা ভিজাবে, এটি হচ্ছে 3rd গ্রেডের লক্ষণ। কিন্তু যদি তীব্র জ্বালাকার, মানে মানে জ্বালা জ্বলে যাচ্ছে ভিতরে, যেন মানে তার অন্তরটা ভিতরটা যেন জ্বলে যাচ্ছে, এবং তীব্র পিপাসা, সেই ক্ষেত্রে এটি 2nd গ্রেড। কিন্তু খুব ঘন ঘন এবং পরিমাণে বেশি খাচ্ছে, এটি হচ্ছে 1st গ্রেড। সাধারণত আমরা বইয়ে ঘন ঘন এবং বেশি পান করা এটা পাই না, আমরা পাই কি ঘন ঘন পিপাসা, অল্প অল্প খাই, এটি কিন্তু 3rd গ্রেড। কিন্তু ঘন 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 বা বেশি পরিমাণে যদি পানি পান করে, এটিও কিন্তু আর্সেনিকের লক্ষণ। এইটি 1st গ্রেডের, এটি মাথায় রাখবেন। এটি সাধারণত বই পুস্তকে আমরা কম পাই। মনে করে অনেক পানি পান করবে, তার ভিতরে এত পিপাসা, কিন্তু সামান্য একটু মুখে নিলে মনে হয় তার পিপাসা মিটে গেল। পানি পানের 10 মিনিটের মাথায় তার বমি হবে। পানি, তার পিপাসা আছে কিন্তু পানি ভিতরে থাকবে না, পানি ভিতরে গেলে একটু পরেই তার বমি হয়ে যাবে। রোগী বলবে আমার প্রচন্ড পিপাসা, কিন্তু পানি খেলে আমার একটু পরে বমি হয়ে যায়। কখনো কখনো পানি তিতাও লাগে। ঠান্ডা জল তাদের সহ্য হয় না, বমি হয়ে যায়। কুসুম গরম পানি যদি খায় তাহলে একটু ভালো থাকে, বা বমি কম হয়, বা বমি হয় না। এদের ঘাম হয় প্রচুর, ঠান্ডা ঘাম হয়, কখনো কখনো গরম ঘামও হয়, তবে ঠান্ডা ঘাম এবং ঘামে রোগ বৃদ্ধি, এটি 1st গ্রেডের লক্ষণ। ঘাম যদি ঠান্ডা হয় আর যদি ঘামে তার রোগ বাড়ে, তাহলে এটি হচ্ছে 1st গ্রেডের লক্ষণ। যদি তারা গোসল করলে রোগ একটু আরাম লাগে, তাহলে এটি 3rd গ্রেডের লক্ষণ। কিন্তু আক্রান্ত স্থানটা যদি, মনে করেন এই জায়গাটা জ্বলে যাচ্ছে, ব্যথা করছে, এখানে যদি পানি দেওয়ার কারণে একটু আরাম লাগে, এটি হচ্ছে 2nd গ্রেডের লক্ষণ। মনে করেন যে মাথা ব্যথা, তো মাথাটা ঠান্ডা পানি দিয়ে ধুলো, তাতে আরাম পাইলো, এটি হচ্ছে 2nd গ্রেড। আসেন, এরা স্বপ্ন দেখে কিরকম। স্বপ্ন কিন্তু হোমিওপ্যাথি ওষুধের একটি বিশাল ব্যাপার। কিরকম? রুগী এসে বলছে আমি স্বপ্ন দেখি বাতাসে উড়ে বেড়াচ্ছি, আকাশে উড়ে বেড়াচ্ছি। আকাশে উড়া স্বপ্ন কেন দেখে মানুষ বন্ধুরা? যাদের টিকা দেওয়া হয়েছিল অতীতে, টিকার রিয়াকশন করেছে, এই টিকার রিয়াকশনের কুফলের কারণে মানুষ হাওয়ায় বাতাসে ভেসে বেড়ায়, আকাশে উড়ে বেড়ার স্বপ্ন দেখে। আকাশে উড়ে বেড়ার স্বপ্ন দেখার কারণ, যাদের টিকা রিয়াকশন করে
তারা আকাশে উড়ে বেড়ার স্বপ্ন দেখে। এই আকাশে উড়ে বেড়ার স্বপ্ন কিন্তু আর্সেনিকে নাই। আমি আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিলাম আর কি। ক্লিয়ার? এটি হয়তো থুজাই পেতে পারেন, অন্য ওষুধে পেতে পারেন। আর্সেনিকের স্বপ্নগুলা কি ধরনের আমরা একটু দেখি। এরা মরা ব্যক্তির স্বপ্ন দেখে, যে মানুষটি মরে গেছে তাকে স্বপ্নে দেখে, ভয়ের স্বপ্ন দেখে, কষ্টের স্বপ্ন দেখে, টেনশনের স্বপ্ন দেখে, দুর্ঘটনার স্বপ্ন দেখে। এই সব কটা স্বপ্ন হচ্ছে ফার্স্ট গ্রেড। মরা ব্যক্তি, ভয়ের, কষ্টের, টেনশনের এবং দুর্ঘটনার স্বপ্ন সব কটাই হচ্ছে ফার্স্ট গ্রেডের লক্ষণ। কিন্তু যদি দেখেন যে বিপদের, আগুনের এবং বজ্রপাত সহ ঝড় হচ্ছে, মানে বজ্রপাত হচ্ছে আবার ঝড়ও হচ্ছে, দুর্ভাগ্যের, বিরক্তিকর এবং পানির স্বপ্ন, এগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড। আবারও খেয়াল করেন, বিপদ, আগুন, বজ্রঝড়, দুর্ভাগ্য, বিরক্তিকর এবং পানির স্বপ্ন, এগুলো হচ্ছে সেকেন্ড গ্রেড। হ্যাঁ, আমরা বন্ধুরা রোগী আসলে জিহ্বা দেখতে চাই। একটু জিহ্বাটা দেখি বাবা, জিহ্বাটা দেখি ভাই। আর্সেনিকের জিহ্বা কিরকম? আর্সেনিকের জিহ্বা অনেক রকম হয়। তো আমি ইম্পর্টেন্টটুকু আপনাদের বলবো, জিহ্বা যদি সাদা রঙের ময়লা পড়ে আছে পুরু হয়ে, কিংবা লাল এবং শুষ্ক ফাটা ফাটা, খেয়াল করেন, সাদা প্রলেপযুক্ত, লাল, শুষ্ক এবং ফাটা ফাটা, ফার্স্ট গ্রেড। কিন্তু যদি এমন হয় জিহ্বার রং কালো, বন্ধুরা আর্সেনিকের জিহ্বা কিন্তু অধিকাংশ সময় কালো, এবং এই একটা লক্ষণ দেখে কিন্তু আর্সেনিক নির্বাচন করা যায়। জিহ্বাটা বের করো তো, কালো, এই একটা লক্ষণ দিয়ে কিন্তু ওষুধ নির্বাচন করা যায়। ডাক্তার কেন্ট বলছেন যে মেট্রেমেডিকা তোমার দখলে এসছে কখন, তুমি কিভাবে বুঝবা? যখন তুমি একটা বিশিষ্ট লক্ষণ শুনে বা দেখে তুমি ওষুধ নির্বাচন করার ক্ষমতা রাখবা, অর্জন করবা, তখন বুঝবা যে মেট্রেমেডিকা তোমার দখলে এসে গেছে। যদিও টোটালিটি অফ সিমটম, সমগ্র লক্ষণ নিয়ে ওষুধ নির্বাচন করার কথা বলা হয়েছে, কিন্তু এই মহামনীষী, এই মহাপণ্ডিত বলছেন যে মেট্রেমেডিকা তোমার দখলে এসে গেছে, তুমি তখন বুঝবা যখন তুমি একটি মাত্র বিশিষ্ট লক্ষণ শুনে বা দেখে রোগীকে ওষুধ দিতে পারবা। তো যদিও জিহ্বা কালো রং এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ, কিন্তু এটি একটি বিশেষ লক্ষণ আর্সেনিকের, কারণ জিহ্বায় কালো দাগ কিন্তু বেশি পাওয়া যায় না। আমি আসি, জিহ্বা কালোর একটা কথা মনে পড়ে গেল স্যার। সম্ভবত কলেরা রোগীতে যদি জিহ্বার রং কালো হয়ে যায় তাহলে এই রোগী বাঁচে না। যদি আমি ভুল না বলে থাকি, আপনারা একটু বই খুলে দেখে নেবেন। কলেরা রোগীর যদি জিহ্বার রং কালো হয়ে যায় তাহলে সাধারণত এই রোগীরা বাঁচে না, মারা যায়। এখন আমরা আসি, এটি আর্সেনিকের তথ্য নয়, মানে আমি কলেরা রোগীর তথ্য বলছি আর কি, এটি একটি দর্শন আর কি। আসি বন্ধুরা, তাহলে কালো, জিহ্বার রং কালো, জিহ্বা ফুলা, চকচকে, ম্যাপের মতো মনে হয় তালি তালি দাগ, এই সেকেন্ড গ্রেডের লক্ষণ। আমরা মার্কসলে যেমন পাই দাঁতের দাগ, আর্সেনিকেও কিন্তু জিহ্বায় দাঁতের দাগ থাকে, দাঁতের ছাপ থাকে, দাঁতে জিহ্বার চারি সাইড দিয়ে দাঁতের দাগ থাকে। আসি বন্ধুরা, আর্সেনিকের জিহ্বার স্বাদ কেমন? কারো টক, কারো তিতা, কারো মিষ্টি, পচা স্বাদ, বিষাদ, বলবে যে জিহ্বায় স্বাদ নাই, কেউ বলবে তিতা, কেউ বলবে মিষ্টি, কেউ বলবে টক, ইত্যাদি ইত্যাদি জিহ্বার স্বাদ। বন্ধুরা, আর্সেনিকের রোগের বৃদ্ধি কিসে, উপশম কিসে? বৃদ্ধিটা আমরা একটু দেখি। ঠান্ডা পানিতে যদি গোসল করে তাহলে তার রোগ বাড়ে, ঠান্ডা বাতাসে রোগ বাড়ে, ঠান্ডা খাবার খেলে, ঠান্ডা পানীয় খেলে রোগ বেড়ে যায়। চিত হয়ে শুইতে যদিও সে পছন্দ করে, কিন্তু চিত হয়ে শুইলে তার হার্টের সমস্যা এবং শ্বাসকষ্ট খুব বাড়ে, যে কারণে বাধ্য হয়ে উঠে বসতে। রোগী বলবে আমি চিত হয়ে শুইতে পছন্দ করি ডাক্তারবাবু, কিন্তু চিত হয়ে শুইলে, যদি হার্টের রোগী হয় বলবে বাবা আমার মনে হয় হার্ট বন্ধ হয়ে আসছে, যদি শ্বাসকষ্টের রোগী হয় বলবে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার উঠে বসতে হয়। এটি আর্সেনিকের বিশেষ লক্ষণ। ধুলাবালি নাকে লাগলেই, ঘর ঝাড়ি দিল, ঘর একটু পরিষ্কার করলো, নোংরা ধুলাবালি রাস্তাঘাটে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল কিংবা সর্দি শুরু হয়ে গেল, এক কথায় ধুলাবালিতে তার রোগ বাড়ে। ধুলাবালিতে তার অনেক সময় আরো অন্য অন্য রোগও বাড়ে। দিনের মধ্যখানে আর রাতের মধ্যখানে রোগ বাড়ে, সেটা তো আমি বলেছি খানিক আগে। রোগ উপশম হয় কিসে? উপশমটা হয় হচ্ছে এদের সমস্ত রোগ গরমে উপশম, কিন্তু শুধুমাত্র মাথা ব্যথাটা ঠান্ডা পানি বা ঠান্ডা বাতাসে উপশম। আর এরা সামনের দিকে যদি ঝুঁকে বসে তবে তাদের শ্বাসকষ্টটা আরাম পায়। তো বন্ধুরা, টক, ঝাল, দুধ, ফল, রুটি, ঘি, চর্বিযুক্ত মাংস এদের পছন্দ। প্রত্যেক রোগীর পছন্দ অপছন্দ আছে খাবার, এটিও কিন্তু বিশেষ, প্রত্যেক রোগীর ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণ। এদের ক্ষুধা কম এবং বেশি, কেউ বলবে খুব কম, সেটিও ফার্স্ট গ্রেড। যদি কেউ কোনো রোগী বলে আমার ক্ষুধা খুব বেশি, সেটিও ফার্স্ট গ্রেড।
আর্সেনিকের ক্ষুধা থাকতেও পারে, নাও পারে, দুটোই ফার্স্ট গ্রেড। ক্ষুধা থাকা সত্ত্বেও এদের খাওয়ারের প্রতি কোনো চাহিদা নেই, বলবে ডাক্তার সাহেব আমার খুব ক্ষুধা কিন্তু আমি খাওয়ার চাহিদা নেই, এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। এদের পছন্দ কি কি খেয়াল করেন, গরম খাবার, গরম পানীয় এবং মিষ্টি, এই তিনটে জিনিস তাদের পছন্দ যদি পান এটি ফার্স্ট গ্রেড। কিন্তু যদি রুগী বলে যে আমার রুটি, ঠান্ডা খাবার, দুধ, টক এবং কফি পছন্দ, এই চারটা হচ্ছে সেকেন্ড গ্রেড। অপছন্দ হচ্ছে ফল, ফল এদের একদম অপছন্দ, কারণ ফল খাইলে এদের পেটের সমস্যা হয়, অসুস্থ হয়, যে কারণে ফল তারা একদম পছন্দ করে না। এটি আর্সেনিকের ফার্স্ট গ্রেডের লক্ষণ। একটা লক্ষণ যদি বলে ডাক্তার সাহেব আমি ফল খেতেই পারি না, ফল পছন্দ করি না, কেন? ফল খেলে আমার যে পেট খারাপ করে, ফার্স্ট গ্রেডের লক্ষণ। এবং একটা লক্ষণকে আপনারা খুব মূল্যায়ন করবেন। যদি কখনো বলে অপছন্দ করে, ফল অপছন্দ করে, এটি হলো ফার্স্ট গ্রেডের লক্ষণ। কোনো রোগী যদি বলে আমি ফল খেলে আমার সমস্যা হয়, এই জন্য আমি ফল অপছন্দ করি, খেতে পারি না, ফার্স্ট গ্রেড। আর মিষ্টি, মাংস, চর্বি আমার অপছন্দ, এটি হচ্ছে সেকেন্ড গ্রেড। বন্ধুরা, কি খেলে তাদের সহ্য হয় না? ফল, ঠান্ডা খাবার, বাসি মাংস, তরল খাবার, এই কয়টা জিনিস তাদের একদম সহ্য হয় না। এবং এটা ফার্স্ট গ্রেডের কথা, ফার্স্ট গ্রেডের তথ্য। ফল, ঠান্ডা খাবার, বাসি মাংস, তরল খাবার একদম সহ্য হয় না, খেলে অসুস্থ, ফার্স্ট গ্রেড। কিন্তু যদি চর্বি, দুধ, আইসক্রিম, টক সহ্য না হয় তাহলে সেকেন্ড গ্রেড। আর্সেনিকের মধ্যে কিছু একক লক্ষণ আছে যেটি অন্য ওষুধের মধ্যে পাওয়া যায় না। এরা ভয় পেয়ে রাত 3টার সময় জেগে ওঠে। ওই যে বললাম রাত 12টা থেকে 3টার মধ্যে তাদের সমস্যা বাড়ে। ভয় পেয়ে রাত 3টার সময় জেগে উঠবে, কি হয়েছে? আমি ভয় পেয়েছি। এটি একক লক্ষণ, এটি অন্য ওষুধের মধ্যে নাই। সুতরাং একটা লক্ষণ ধরেও কিন্তু আর্সেনিককে ভাবা যেতে পারে। যখন কোনো আক্রান্ত স্থান তীব্র ব্যথা, কঠিন যন্ত্রণা করে, তখন বলে যে এই অঙ্গটা আমি কেটে ফেলবো, রাখতে চাই না, ছুরি দাও, আমি আমার এই হাত কেটে ফেলবো, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, এটি একক লক্ষণ। এদের একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে, মনে করে রাতে ঘরের মধ্যে চোর ঢুকে বসে আছে খাটের নিচে, যে কারণে রাত্রে ঘুম থেকে উঠে খাটের নিচে চেক করে। ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, খাওয়া খায় কিচ্ছু নাই, তা বলে আমি যেন কাকে দেখলাম, কার যেন মূর্তি দেখলাম, কার যেন ছায়া দেখলাম, বাড়ির লোকজন খাস কাম কাম সারছে, আর জিনে ধরছে, আর ভূতের ধরছে, কবিরাজের বাড়ি নিয়ে যাওয়ার নিম পাতা দিয়ে ঝাড়। আসলে নিম পাতা দিয়ে ঝাড়া লাগবে না, তারা ভূতে ধরে নাই, ওরা আর্সেনিকে ধরছে, আর্সেনিক খাওয়ান। ভ্রান্ত মানে ভুল দেখে, যে আমি বলে মা আমি ওই যে কাকে দেখলাম জানি, ওই যে কার মূর্তি দেখলাম, কার ছায়া দেখলাম, আসলে কিচ্ছু না। তখন মা চিন্তা করে আমার ছেলেরা হারেরা কান্নাকাটি শুরু করে, আমার ছেলেটাকে, আমার একটা ছেলে ভূতে ধরেছে। আসলে ভূতে ধরে নাই, ওরা আর্সেনিকে ধরছে, আর্সেনিক খাওয়ান। মনীষীদের কিছু অভিজ্ঞান আছে স্যার, প্রত্যেকটা ওষুধের বেলায়, আর্সেনিকের বেলায়ও কিন্তু অভিজ্ঞান আছে। অভিজ্ঞানটা কি? আর্সেনিকের শরীরের বাহিরে এরা খুব ফিটফাট পরিষ্কার, কিন্তু এদের মন কিন্তু পরিষ্কার নয়। বেশিরভাগ যারা খুব খুঁতখুঁতে পরিষ্কার, এদের বাহির পরিষ্কার হলেও মন পরিষ্কার হয় না। তাই একজন মনীষী বলছে এর শরীর বা বাহির পরিষ্কার হলে কি হবে, এর মন পরিষ্কার নয়, মন নোংরা। আর্সেনিকের ক্রিয়া কখনো ধীর, কখনো দ্রুত, তবে অধিকাংশ ক্ষেত্রে তরুণ অবস্থায় খুব দ্রুত গতিতে রোগ বাড়ে আর কি। হোমিও দর্শন অনুযায়ী বন্ধুরা, সাইকোসিস মনকে কলুষিত করে। কলুষিত হওয়ার কারণে কি হয়? চুরি করা, ডাকাতি করা, আপনজনের সাথে সম্পর্ক না রাখা, কৃপণতা, হিংসা, এগুলো লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে সাইকোসিসের নিদর্শন। সাইকোসিস যুক্ত মানুষদের মধ্যে হিংসা, কৃপণতা, সম্পর্ক না রাখা, আত্মীয় স্বজনের সাথে ডাকাতি, চুরি, এগুলো করে এরা। আর এই সব দোষ থুজার মধ্যে পাবেন, নেট্টাম সালফের মধ্যে পাবেন, আর্সেনিকের মধ্যে পাবেন। ফলে অনেক সময় দেখবেন সাইকোসিসের ওপরে দারুণ কাজ করে আর্সেনিক, কিন্তু হাঁপানির জায়গাটা বাদ দিয়ে অন্য অন্য রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। এখন এই যে চুরি করার কথা বললাম বন্ধুরা, থুজার রোগীরা কিন্তু খাবার চুরি করে খাইতে পছন্দ করে। টিউবারকুলি নামের রোগীরা কি চুরি করে? টাকা চুরি করে। মেডরি নামের রোগীরা কি করে স্যার? এরা একটু দুষ্টু প্রকৃতির, চুরি করে যদি আকাম করে আর কি, পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে আকাম করে। তার মানে এদের ওই জিনিস চুরি করা অভ্যাস। তো এক একটা ওষুধের এক এক রকম চিত্র আছে। তা আমরা আসি বন্ধুরা, যে অনেক সময় পালস বা
এটি জটিল কথা, এটি আলোচনায় না নি। বন্ধুরা একটা ভালো কম্পেয়ার আছে, তুলনা আছে। আর্সেনিক হচ্ছে ঘোড়ার মতো অস্থির। ঘোড়া কিন্তু খুব অস্থির প্রাণী ও ভীতু। ঘোড়া কিন্তু খুব ভীতু প্রাণী এবং অস্থির প্রাণী। তাই আর্সেনিককে বলা হচ্ছে ঘোড়ার মতো অস্থির ও ভীতু। অ্যান্টিম ক্রুডকে বলা হয় হায়না, বুঝছেন? ওই যে হায়না, ওই যে সুন্দরবনে দেখা যায় স্যার, আবার দেখা যায় জিওগ্রাফিতে দেখা যায়। হায়নারা কি করে? পশু পাখি ধরে ধরে খায়, ওই সিংহের মতো বাঘের মতো। হায়নারা খুব সাংঘাতিক। কয়েকটা হায়না যদি একখানা হয়, বাঘ ধরে খায় ফেলায়, সিংহরে ধরে খায় ফেলায়। হায়না কিন্তু সাংঘাতিক হিংস্র প্রাণী। অ্যান্টিম ক্রুড হচ্ছে হায়নার মতো উগ্র। পালসিটিলা হচ্ছে মেষ, চিনেন? ভেড়া, ভেড়া, এই ভেড়ার মতো শান্ত। মেষ বা ভেড়া, এই যে আমরা খাসির মাংস খাই না, এখন কিন্তু কসাইরা করে কি, ভেড়া জবাই করে কয় এটাই খাসি। ভেড়া খুব শান্তশিষ্ট প্রাণী। ভেড়া কিরকম শান্তশিষ্ট একটা গল্প বলি। যদি কখনো ভেড়া মাঠে চড়তে যায় আর শিয়ালের ডাক শুনে বা শিয়াল দেখে, চোখ বন্ধ করে খাড়ো করে থাকে, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, চিন্তা করে আমি চোখ বন্ধ করলে আমার দেখতে পাবে না। শিয়াল এসে খাপ করে তার গলাটা ধরে ফেলায়। তো এই মেষ বা ভেড়া হচ্ছে শান্ত প্রাণী। তো পালসিটেলা হচ্ছে ভেড়ার মতো শান্ত, আর অ্যান্টিম ক্রুড হচ্ছে হায়নার মতো উগ্র, আর আর্সেনিক হচ্ছে ঘোড়ার মতো অস্থির এবং ভীতু প্রাণী। দারুণ একটা উপমা আপনাদের কাছে বললাম, আপনারা মাথায় রাখবেন। আমরা যে কোনো ওষুধ পড়ার সময় একটু ভালো করে যদি না পড়ি, ভালো করে না বুঝি, তাহলে কি ভুলটা হয়, ছোট্ট একটা গল্প বলবো আপনাদের। ছোট বাচ্চা টিভি দেখছে, টিভিতে একজন গাইনি বিশেষজ্ঞ বলছে প্রেগনেন্ট নিয়ে আলোচনা, মানে গর্ভবতী মাদের নিয়ে আলোচনা করছে। তো এখন কিছুক্ষণ পরে তার মা আসছে রুমে। তো এখন এই বাচ্চা খুব কৌতূহলী, মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, প্রেগনেন্ট মানে কি? তো মা বলছে, তুমি কোথায় পেলে? ওই যে টিভিতে বলছিল, আমি শুনলাম। মা তারে প্রেগনেন্ট বোঝাবে, একটু লজ্জার কথা, তাই মা তাকে ওই কথা না বুঝিয়ে মা একটু কৌশল করে বলছে, বাবা, প্রেগনেন্ট মানে হচ্ছে রাগ হওয়া। তো বাচ্চা বলছে আচ্ছা ঠিক আছে। এখন বাচ্চা স্কুলে গেছে একদিন পরে। তো তার বান্ধবী, মানে ছোট বাচ্চা তো, বাচ্চারা মারামারি করার অনেক সময়, তো তার ক্লাসের একটা মেয়েকে, বান্ধবীকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো মেয়েটা কান্নাকাটি করছে। তো এখনকার যুগে তো ছোট বাচ্চার মারা সব সময় বসেই থাকে বাইরে। তো মেয়েটা কান্না করছে দেখে তার মা গিয়ে এসছে। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? তো বলছে ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো ওর মা একটু রাগ হয়ে বলছে, এই বাবু, তুমি আমার মেয়েকে ফেলেছো কেন? তুমি আমার মেয়েকে ব্যথা দিয়েছো কেন? খুব রাগ হয়ে বকাবকি করছে। যখন বকাবকি করছে তখন ওই ছেলেটা বলছে, আন্টি, আমি আপনার মেয়েকে ধাক্কা দিয়েছি, আপনার মেয়ে প্রেগনেন্ট হবে, আপনি প্রেগনেন্ট হন কি জন্য? মহিলা তো ভীষণ ক্ষেপে গেছে। এই বেয়াদব ছেলে, একবার আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আবার আমাকে বলে যে আপনার মেয়েকে ধাক্কা দিয়েছে, আপনার মেয়ে প্রেগনেন্ট হবে, আপনি প্রেগনেন্ট হন কেন? কত বড় বেয়াদব! হ্যাঁ, ইচিড়ে পাকা ছেলে। বকাবকি শুরু করছে। পরে ছেলের মা গিয়েছে। ছেলের মা এসে বলছে, আপা কি হয়েছে, বকাবকি করছেন কেন? কই বেয়াদব, এটা আপনার ছেলে? হ্যাঁ। কই খাড়ো বেয়াদব, কই কি হয়েছে? কই আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার মেয়ে ব্যথা পেয়েছে, কান্না করছে। আমি তার বকছি দেখে সে আমারে বলে আপনার মেয়েকে ধাক্কা দিয়েছে, আপনার মেয়ে প্রেগনেন্ট হবে, আপনি প্রেগনেন্ট হন কেন? কত বড় বেয়াদব! বলছে আপা ওর দোষ নাই, ও দুদিন আগে টিভি দেখে আমার জিজ্ঞাসা করেছিল, টিভিতে শুনেছিল প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট মানে কি? আমি লজ্জা করে প্রেগনেন্টটা বলতে পারিনি। আমি বলেছিলাম প্রেগনেন্ট মানে রাগ হওয়া। ও মনে করছে প্রেগনেন্ট মানে রাগ হওয়া। তো ও বলছে আপনার মেয়েকে ধাক্কা দিচ্ছে, আপনার মেয়ে রাগ হবে, আপনি রাগ হচ্ছেন কেন? এই কারণে আপনাকে বলছে যে আপনার মেয়ে প্রেগনেন্ট হবে, আপনি প্রেগনেন্ট হন কেন? তো ঘটনা হলো, প্রেগনেন্ট হওয়াটা যদি মা ওইভাবে ভুল না শিখাতো, তাহলে বাচ্চা তার আন্টিকে প্রেগনেন্ট হওয়ার কথা বলে মায়ের খাওয়ার উপক্রম তৈরি করতো না। তো বন্ধুরা ভালো থাকবেন, অশেষ ধন্যবাদ সবাইকে। আবারও কোনো এক সময় যদি আরমান দাওয়াত করে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।